তোমাদের সকলকে আবারও আমার আন্তরিক ভালোবাসা, স্নেহ, প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে গাণিতিক আরোহণ তত্ত্বের দ্বিতীয় পর্বে আজকে তোমাদেরকে নিয়ে এসেছি। এর আগে গাণিতিক আরোহণ তত্ত্বের প্রথম যে পর্ব, সেই পর্বে আমরা দেখিয়েছিলাম যে গাণিতিক যে কোনো প্রমাণ কিংবা গাণিতিক যে কোনো যুক্তি পেশ করার জন্য দুটো সক্রিয় পদ্ধতি প্রযোজ্য। একটা পদ্ধতির নাম বলেছিলাম আরোহণ পদ্ধতি, একটা পদ্ধতির নাম বলেছিলাম অবরোহণ পদ্ধতি, এবং তাদের প্রত্যেকেরই একটা করে ব্যবহারিক দৃষ্টান্ত তোমাদের সামনে পেশ করা হয়েছিল। এবং তারপরে দেখানো হয়েছিল গাণিতিক আরোহণ তত্ত্বের যে নীতি, যে প্রিন্সিপাল, সেই প্রিন্সিপালটা কি, এবং সেই প্রিন্সিপালের আলোকে কিছু প্রবলেমসের ঝলক তোমাদের সামনে প্রদর্শন করা হয়েছিল। আজকে আমরা এই গাণিতিক আরোহণ তত্ত্ব রিলেটেড, অর্থাৎ গাণিতিক আরোহণ তত্ত্বের যে নীতি, সেই নীতিটাকে অবলম্বন করে আরো যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো রয়েছে, সেই অঙ্কগুলো একে একে তোমাদের সামনে প্রদর্শন করব। তবে তার আগে একটু গাণিতিক আরোহণ তত্ত্ব সম্পর্কে নতুন কথা না বললেই নয়, যে কথাগুলো তোমাদেরকে আরো সাবজেক্টিভ দিক থেকে সমৃদ্ধ করবে, এই আশা রেখেই আমি একটা প্রসঙ্গ টেনে আনছি। লক্ষ্য করো, এই যে গাণিতিক আরোহণ তত্ত্ব বা গাণিতিক আরোহণ নীতি, যেটাকে আমরা অ্যাক্সিওম বা প্রিন্সিপাল বলি, প্রকৃতপক্ষে যদি দেখা যায়, যারা ম্যাথামেটিক্সের কোয়ালিটি তৈরি করতে চাইছো তারা ভালো করে শোনো, বিভিন্ন জায়গাতে গিয়ে এগুলো কাজে লাগবে। যে ম্যাথামেটিক্সের যে কোনো বিষয় প্রমাণ করার জন্য বা ম্যাথামেটিক্সের যে কোনো বিষয়ের কনস্ট্রাকশন তৈরি করার জন্য দু ধরনের নীতি কার্যকরী। এক ধরনের নীতিকে আমরা বলি তত্ত্ব বা নীতি বা প্রিন্সিপাল, আরেক ধরনের নিয়মটাকে বলি আমরা থিওরেম বা উপপাদ্য। তাহলে দুটো কথা বললাম, ম্যাথামেটিক্সের কনস্ট্রাকশনটা দাঁড়িয়ে আছে এই দুটো বিষয়ের উপরে। একটা হচ্ছে তত্ত্ব বা নীতি বা প্রিন্সিপাল, আর একটা বললাম উপপাদ্য, যেটাকে আমরা থিওরেম দিয়ে চিহ্নিত করে এসেছি। তত্ত্ব বা নীতি হলো সেই গাণিতিক বিবৃতিগুলো, যে গাণিতিক বিবৃতিগুলো সর্বদা সত্য, কিন্তু যার সত্যতার কোনো প্রমাণ প্রয়োজন হয় না। এটা সত্যতার দিক থেকে এতটাই নিখাদ, এতটাই বিশুদ্ধ যে এর সত্যতা প্রমাণের প্রয়োজন পড়ে না। সেইগুলোকে আমরা বলবো তত্ত্ব বা নীতি। কিন্তু ম্যাথামেটিক্সের এইরকমও কিছু গাণিতিক বিষয় রয়েছে, যে গাণিতিক বিষয়গুলো সর্বদা সত্য, কিন্তু ওর সত্যতা নির্ধারণের জন্য প্রমাণের প্রয়োজন হয়। অর্থাৎ উইদাউট প্রমাণ আমরা ওই গাণিতিক বিবৃতিটাকে সত্য বলে মেনে নিতে পারি না। যে সমস্ত গাণিতিক বিবৃতিগুলি সর্বদা সত্য, কিন্তু তার সত্যতার পিছনে প্রমাণের প্রয়োজন হয়, সেই গাণিতিক বিবৃতিগুলোকেই আমরা উপপাদ্য বা থিওরেম নামে চিনে এসেছি। তোমাদের অনেকেই দেখেছো যে স্যার এটা উপপাদ্য, এটা উপপাদ্য, কিন্তু জানো না উপপাদ্য বলতে কি বোঝায়। আমরা এখানে গাণিতিক আরোহণ তত্ত্ব পড়ছি, স্যার তত্ত্বটা কি জিনিস সেটা বুঝতে পারলাম না, আরোহণ বুঝতে পেরেছিলাম, কেননা এর আগের ক্লাসে আপনি আরোহণ আর অবরোহণ সম্পর্কে বিস্তারিত বলেছিলেন এবং উদাহরণও পেশ করেছিলেন। কিন্তু এই যে তত্ত্ব, এই তত্ত্বটা কি জিনিস, কিংবা এর আগে আমরা ক্লাস 10 যে উপপাদ্য পড়েছি সেটাই বা কি ছিল, তারই প্রমাণ বললাম। তত্ত্ব এবং উপপাদ্য দুটোরই একটা করে মিল আছে আর একটা অমিল আছে। মিলটা কি? দুটোই হচ্ছে সত্য গাণিতিক বিবৃতি। যেটা তত্ত্ব সেটাও সত্য গাণিতিক বিবৃতি, যেটা উপপাদ্য সেটাও সত্য গাণিতিক বিবৃতি। এটা হলো মিল। অমিলটা কি? যেগুলো তত্ত্ব সেইগুলিকে প্রমাণ করা কোনো প্রয়োজন হয় না, এরা প্রমাণের দিক থেকে এতটাই নিখুঁত, এতটাই নিখাদ, এতটাই বিশুদ্ধ যে কোনো রকম প্রমাণ ছাড়াই, উই নিডস নো প্রুফ, আমাদের কোনো প্রমাণের দরকার হয় না। কিন্তু থিওরেমস এগুলো সত্য গাণিতিক বিবৃতি বটে, কিন্তু এর সত্যতার পরিচয় দিতে হয়, সত্যতার ওকে জানান দিতে হয়, সেইগুলোকে আমরা বলবো উপপাদ্য। তাহলে আজকে তোমরা জেনে গেছো আমরা যে উপপাদ্যগুলো পড়ে এসেছিলাম সেটা প্রকৃতপক্ষে কি, এবং শুধু তাই নয়, আজকে যে নতুন একটা জিনিস তত্ত্ব আলোচনা করছি সেটাই বাকি জিনিস। তাহলে এবং সেই তত্ত্ব আর উপপাদ্যের মধ্যে মিলটা কোথায়, অমিলটা কোথায়, সমস্ত কিছু ডিটেলসে বলে আবার আমি এই চ্যাপ্টার রিলেটেড যে বেহতরিন প্রবলেমগুলো রয়েছে সেগুলো একটা একটা করে তোমাদের সামনে টেনে আনছি। লক্ষ্য রাখো কি বলছে, sin x প্লাস sin 2x প্লাস sin 3x প্লাস sin nx, এটাকে গাণিতিক আরোহণ তত্ত্বের সাহায্যে প্রমাণ করতে বলে সেই রকমটাই হবে। আমাদের যে কটা অঙ্ক আজকে দেখাবো সবকটাই অত্যন্ত ইম্পর্টেন্ট, কিন্তু এটা আরো মারাত্মক ইম্পর্টেন্ট এবং অনেক বেশি লেন্দি হবে। তাই ধৈর্য ধরে আমরা দেখে যাব। যে কোনো কঠিন বিষয়কে সহজ করে তুলতে গেলে
যে অব্যর্থ প্রক্রিয়াটা কাজ করে সেটা হলো সেটাকে বারবার প্র্যাকটিস করা, সেটাকে আরো মনোযোগ দিয়ে, আরো মানে চাহিদা নিয়ে সেটার দিকে মানে দৃষ্টি নিক্ষেপ করা। এর ফলেই কিন্তু একটা কঠিন জিনিস সহজে পরিণত হয়। তা লক্ষ্য করো, আমরা আগে মানে পুরো স্টেটমেন্টটাকে পিএন বলে ধরে নিলাম। তাহলে আমরা ধরে নিচ্ছি পিএন সাচ দ্যাট, এটা অর্থাৎ যেটা প্রমাণ করতে দিয়েছে পুরোটাকে আমরা পিএন ধরে নিলাম। তারপরে কি বলেছিলাম যে ওই স্টেটমেন্টটা n = 1 এর জন্য সত্য। তাহলে লক্ষ্য করছি P1 মানে n এর জায়গায় 1 বসালাম। তাহলে বাম দিকে তো অনেকগুলো পদ আছে স্যার, তাহলে n = 1 বলতে কতগুলো পদ নেব? n = 1 বলতে একটা পদ। কোন পদটা? প্রথম পদটা। তাই বাম দিকে শুধু প্রথম পদটা লিখলাম = ডান দিকে যেখানে n আছে n এর জায়গায় 1 বসাবো। তাহলে কি ঘটবে বলো দেখি, sin n + 1 মানে 1 + 1 2, 2/2 কেটে গেল, মানে শুধু x পড়ে থাকলো, ইনটু sin n এর জায়গায় 1 বসালে 1 × x মানে x/2, নিচে পড়ে আছে sin x/2, ক্যান্সেল হয়ে গেল, দ্যাট ইজ পড়ে থাকলো sin x। তাহলে বাম দিকেও ছিল sin x, ডান দিকে পড়ে থাকলো sin x, নিশ্চয়ই এটা পরস্পর সমান, তাই লিখছি অতএব P1 সত্য। প্রথম প্রামাণ্য বিষয়টা হয়ে গেল। দ্বিতীয়টা কি বলেছিলাম, আমরা ধরে নেব, ধরি PM সত্য। অর্থাৎ PM such that, পুরোটাকে আমরা লিখব জাস্ট n এর জায়গাতে পরিবর্তন করে m লিখব। তাহলে sin x sin 2x, এখানে sin 3x লেখা আছে, লিখতে পারি নাও লিখতে পারি, ডট ডটের মধ্যে অবশ্যই আছে, প্লাস sin mx = ডান দিকে লক্ষ্য করো sin n এর জায়গাতে m ইন্টু sin আবার n এর জায়গাতে m x/2, আর নিচে পড়ে থাকলো sin x/2। অর্থাৎ এর আগের নেই, আমরা পুরো বিবৃতিটাকে লিখেছি জাস্ট n এর জায়গাতে m লিখেছি। এরপর কি করে বলেছিলাম, আমরা ওই প্রদত্ত বিবৃতিটা n = m + 1 এর জন্য সত্য দেখাবো। এটার জন্য বলেছিলাম যখন সমীকরণ থাকবে তখন শুধু বাঁ দিকটা লিখবো। তাহলে বাঁ দিকটা লিখছি, লক্ষ্য করো, লাস্টের কাটটা কত হবে, n এর জায়গাতে m + 1 বসাচ্ছি, মানে sin of m + 1 × x, জাস্ট n এর জায়গাতে m + 1 বসিয়েছি। তাহলে আমাদেরকে কি প্রমাণ করতে হবে সেটা কিন্তু অবশ্যই মাথায় রাখা দরকার। n এর জায়গাতে যাতে m + 1 হয়ে যায় ডান দিকে, ওই ধরনের টার্ম আমাকে নিয়ে আসতে হবে। এরপরে কি করব লক্ষ্য করো, sin x তারপরে 2x, এদিকে গেলে এক এক করে বাড়ছে, তাহলে নিশ্চয়ই ওদিক থেকে এদিকে আসতে গেলে এক এক করে কমবে। এই যে এক এক করে কমছে, এইটাকে প্রয়োগ করে আমরা জাস্ট এই শেষের আগের পদটা লেখার চেষ্টা করব। এর চাইতে যদি 1 কমিয়ে দিই, m + 1 থেকে 1 কমালে নিশ্চয়ই m শুধু পড়ে থাকবে, তাহলে সেটা লিখবো sin x প্লাস sin 2x প্লাস ডট ডট, এর আগের টার্মটা বললাম sin m × x প্লাস sin m + 1 × x। নিশ্চয়ই বুঝতে পেরেছো এর আগের টার্মটা কি হলো কিংবা কেনই বা হলো। এরপর এর আগের টার্মটা লেখার আমার উদ্দেশ্যটা কি, উদ্দেশ্যটা হচ্ছে এইখান থেকে শুরু করে যেটুকু নিচে সেকেন্ড ব্র্যাকেট দিলাম সেটা আর এই যে এটা পুরোপুরি সেম, তাহলে এর যেটা ভ্যালু সেটা বসাতে পারবো। লিখছি sin of m + 1/2 × x ইন্টু sin mx/2, নিচে কি ছিল sin x/2, প্লাস লাস্টে কার যেটা টার্ম সেটা আমরা লিখে দিলাম sin of m + 1 × x। তাহলে জাস্ট মানটা বসানো হলো। আমি আগে বলেছি এটা অনেক লেংদি হবে, সুতরাং ক্যালকুলেশনটা এবারে তোমরা দেখতে থাকো কি করে করছি। এবার এই যে সাইন, এইটুকুটা দেখতে পাচ্ছ, এখানে একটা ফর্মুলা ফেলবো। আমরা কি ফর্মুলা শিখেছিলাম, আমাদের ফার্স্ট সেমিস্টারে ত্রিকোণমিতিতে গুণিতক কোণ বলে একটা চ্যাপ্টার ছিল, সেই চ্যাপ্টার আমরা পড়েছিলাম sin 2x = 2 sin x × cos x, কিংবা এইরকম টাইপেরই আরেকটা ফর্মুলা আমাদের অংশকোণ চ্যাপ্টারে ছিল। কি ছিল ফর্মুলাটা লক্ষ্য করো, sin x = 2 sin x/2 × cos of x/2, একই জিনিস।
শুধু উপরে একটা গুণিতক কোণের, নিচে একটা অংশ কোণের, কিন্তু টেকনিকটা সেম আছে। লক্ষ্য করো, এখানে কোণের পরিমাণটা 2x, এইদিকে এসে শুধু x, অর্থাৎ এটার অর্ধেক হয়ে গেছে। এখানেও তাই, এখানে sin x, কোণটা আছে x, তাহলে একই রকম সিস্টেম যদি প্রয়োগ করি তাহলে এখানে অর্ধেক হয়ে যাবে x/2, এখানেও x/2। তাহলে ওই সেম জিনিসটা আমরা এখানে প্রয়োগ করছি, সাইন, এটাকে মনে মনে x ধরছি, অর্থাৎ নিচের ফর্মুলাটা যদি ফেলি তাহলে লিখতে পারবো এটাকে 2 sin এটা বাই 2 ইন্টু cos অফ এটা বাই 2, আর প্রথমটা যেমন আছে সেম রেখে দেবো। তাহলে লিখছি, প্রথমটা আগে যা লিখছি ছিল, therefore p of m plus 1 is equal to কি ছিল, sin m plus 1 into x by 2 into sin mx by 2, আর নিচে ছিল sin x by 2। তারপরে ওইটাকে বললাম, ফর্মুলা ফেলবো আমরা, 2 sin m plus 1 into x by 2 into cos of m plus 1 into x by 2। এই যে এই ফর্মুলাটা ফেললাম, সেটা কোন ফর্মুলা সেটা আমি এখানে দেখিয়েছি অলরেডি। লক্ষ্য করো, sin x এখানে যেটা আছে তার অর্ধেক হয়ে গেছে, এবং এই কোণটা আর এই কোণটা সেম থেকে গেছে। সেম জিনিসটা sin, এই যে পুরোটাকে মনে মনে x ধরলাম, তাহলে এই ফর্মুলাটা যদি ফেলতে চাই তাহলে 2 sin যেটা আছে সেটা লিখবো, তার নিচে 2 লিখবো, আবার cos লিখে যেটা আছে সেটা লিখবো, তার নিচে 2 লিখবো। আমরা কিন্তু সেটাই লিখেছি। লক্ষ্য করো, 2 sin m plus 1 into x by 2 cos m plus 1 into x by 2। এরপর আমরা কি করছি লক্ষ্য করো, দুটোতে আছে এরকম জিনিসটা কমন নিয়ে নেব। কি আছে, sin m plus 1 into x by 2, এটা কিন্তু দুটোতেই আছে। তাহলে এটা যদি কমন নিয়ে নিই তাহলে প্রথমে কি থাকবে, প্রথমে থাকবে sin mx by 2, নিচে আছে sin x by 2। তারপর এইটুকুটা তো কমন নিয়ে নিয়েছি, তাহলে পড়ে থাকবে 2 cos m plus 1 into x by 2। তারপরে লক্ষ্য করো, যেমন ছিল এটা বাইরে রেখে দিলাম। আমরা ভিতরে লসাগু বানাবো। লসাগু কত, লসাগুটা sin x by 2, উপরে যা ছিল রেখে দিচ্ছি, sin mx by 2 প্লাস এখানে লিখতে পারবো 2 cos m plus 1 into x by 2, ওর সাথে এটা গুণ হয়ে যাবে sin x by 2 is equal to sin m plus 1 into x by 2, তারপরে sin mx by 2 যেমন ছিল রেখে দিলাম, প্লাস এই যে 2 cos a sin b, এই ফর্মুলাটা আমরা যোগফল ও গুণফলের রূপান্তর চ্যাপ্টারে শিখেছি। কি ফর্মুলা লক্ষ্য করো, 2 cos a sin b, এর ফর্মুলাটা কি, ফর্মুলাটা হচ্ছে sin of a plus b minus sin of a minus b। এই ফর্মুলাটা আমরা কিন্তু যোগফল ও গুণফলের রূপান্তর চ্যাপ্টারে শিখেছিলাম। সেম ফর্মুলাটা এখানে প্রয়োগ করব। 2 cos a, a মানে দেখতে পাচ্ছ, sin b, b ও দেখতে পাচ্ছ, তাহলে ওই ফর্মুলাটা যদি ফেলি, sin of a, a বলতে ওই যে m into x by 2 প্লাস ওই যে 1 into x by 2, এটা হলো a, প্লাস b করব, প্লাস x by 2, তাহলে sin of a plus b হলো, মাইনাস sin of a minus b, আবার করছি গুণ করছি, দেখো mx by 2 প্লাস x by 2 মাইনাস b, b বলতে এখানে x by 2। অর্থাৎ দেখে দেখে সেম ফর্মুলাটুকু আমরা শুধু প্রয়োগ করেছি, আর কিছু কাজ করিনি। আর নিচে sin x by 2। এখন কি ঘটলো তাহলে লক্ষ্য করো, এই x by 2 এই x by 2 কেটে গেল। যখন ওখানে কেটে দিলাম x by 2 তাহলে পড়ে থাকলো কি, sin mx by 2। আবার তোমরা বলো কি পড়ে থাকলো, sin mx by 2, তার আগে আছে মাইনাস, আর এখানে আছে sin mx by 2, তাহলে ওইটা আর এটা কেটে যাবে। আমরা পরের লাইনে লিখছি, লক্ষ্য করো, sin m plus 1 into x by 2 into sin mx by 2 প্লাস sin, এখানে যদি লসাগু বানিয়ে দিই কি পড়ে থাকবে, 2 লসাগু mx প্লাস x প্লাস x পড়ে থাকলো, মাইনাস sin, এখানে পড়ে থাকবে mx by 2, নিচে পড়ে থাকলো sin x by 2।
দেখো এইটা আর এটা কেটে গেল, তাহলে যেটা পড়ে থাকলো সেটা এবারে লিখছি। লক্ষ্য করো, এটা তো থাকলোই, আমি আগে এটা লিখবো। যদি এটা লিখি তাহলে সাইন অফ, এখানে যোগ করলে এম এক্স প্লাস টু এক্স, তাহলে আমি যদি এক্স কমন নিয়ে নিই তাহলে নিশ্চয় এম প্লাস টু ইন্টু এক্স পড়ে থাকবে। আবার লক্ষ্য করো, এম এক্স প্লাস টু এক্স, এম এক্স প্লাস টু এক্স বাই টু ছিল, সেই টুটা নিচে লিখলাম। এটা লেখার পর এটার সাথে কি গুণ আছে, এই যে এটা সাইন অফ এম প্লাস ওয়ান ইন্টু এক্স বাই টু, আর সবার নিচে ছিল কি সাইন এক্স বাই টু। বেশ, আমরা যেটা পেলাম সেটা এর আগে যে প্রমাণটা করতে দিয়েছিল তার দিকে তাকিয়ে দেখব, তারপর আমরা বিচার করব। আমরা প্রমাণ করতে চাইছিলাম যাতে করে এন এর জায়গাতে এম প্লাস ওয়ান চলে আসে ডান দিকে। আচ্ছা তোমরাই বলো দেখি, এন এর জায়গাতে যদি এম প্লাস ওয়ান বসাই তাহলে এম প্লাস ওয়ান মানে এম প্লাস টু ইন্টু এক্স বাই টু হবে। আর এখানে এন এর জায়গায় যদি এম প্লাস ওয়ান বসাই সাইন এম প্লাস ওয়ান ইন্টু এক্স বাই টু। আর সেই ঘটনাটাই কিন্তু ঘটেছে, লক্ষ্য করো, সাইন এম প্লাস টু বাই টু ইন্টু এক্স, সাইন এম প্লাস ওয়ান বাই টু ইন্টু এক্স। অর্থাৎ মনে হচ্ছে যেন ডান দিকে এন এর জায়গাতে এন প্লাস ওয়ান বসে গেছে। তার মানে কি হলো, যে পুরো গাণিতিক বিবৃতিটা এন এর সমস্ত মানের জন্য সত্য। লিখছি, অতএব প্রদত্ত বিবৃতিটি স্মল এন বিলংস টু ক্যাপিটাল এন এর সব মানের সত্য। ব্যাস, এই ঘটনাটা অত্যন্ত বড় হলেও সেটা কঠিন কিছু ছিল না, কেননা কঠিন যেখানে তোমাদের মানে অনুভূত হওয়ার কথা সেই জায়গাগুলোতে আমরা ডিটেলসে দেখিয়ে দিয়েছি কোথায় কোন ফর্মুলা প্রয়োগ করতে হচ্ছে, কিংবা এ আর বি এর মান কত, সমস্ত কিছু ডিটেলসে বলে দিয়েছি। এরপরে আমরা ঠিক পরবর্তী প্রবলেমটা নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। গাণিতিক আরোহ তত্ত্বের সাহায্যে দেখাতে বলেছে এটা একটি অখণ্ড সংখ্যা বা পূর্ণ সংখ্যা। তাহলে আগের মধ্যে ধরে নিচ্ছি যে এই পুরোটা হচ্ছে আমাদের গাণিতিক বিবৃতি পিএন। এই যে পিএন সাচ দ্যাট এটা হলো একটি অখণ্ড সংখ্যা। প্রথমত আমরা এন এর জায়গায় এক বসাচ্ছি। দেখো, এন এর জায়গায় যদি এক বসাই তাহলে 1/3, এক যদি বসা এটা 5 হবে, এটা হলো 5, তারপরে 1/3 প্লাস এখানে যদি এন এর জায়গায় এক বসাই তাহলে 7 ইন্টু 1 মানে 7/15। এক্ষেত্রে খেয়াল রাখবে এটা। তাহলে আমরা যেটা পেলাম এটাকে ক্যালকুলেশন করছি, লক্ষ্য করো, 15 লসাগু, 15কে 5 দিয়ে ভাগ করলে 3, যোগ 15কে 3 দিয়ে ভাগ করলে 5, 15কে 15 দিয়ে ভাগ করলে 1, তার মানে উপরে 7 থাকলো। 3 আর 5 8, আর সাথে 15/15, 15কে 15 দিয়ে ভাগ করলে 1। নিশ্চয়ই এটা একটা অখণ্ড সংখ্যা। দেখছি, ইহা একটি অখণ্ড সংখ্যা। তার মানে ওই বিবৃতিটাতে এন এর জায়গায় এক বসিয়ে আমরা যেটা পেলাম সেটা কিন্তু সত্য। দেখছি, অতএব P1 সত্য। আমরা ধরে নেব এবারে সেকেন্ড যেটা শর্ত ছিল যে PM সত্য, অর্থাৎ PM সত্য মানে PM such that, পুরো বিবৃতিটা আমরা দেখে দেখে লিখবো, জাস্ট n এর জায়গায় m বসাবো, m⁵ প্লাস m³/3 প্লাস 7m/15 একটি অখণ্ড সংখ্যা, একটি অখণ্ড সংখ্যা। এটা ধরে নিলাম। এবার আমরা প্রমাণ করব যে n এর জায়গায় m+1 বসানোর পরে যদি n এর জায়গায় m+1 বসাই তাহলে কি ঘটবে, লক্ষ্য করো, m+1⁵ প্লাস m+1 তার কিউব/3 প্লাস 7 ইন্টু m+1/15। আমাদের প্রমাণ করতে হবে এটাও একটা অখণ্ড সংখ্যা। এই জায়গাটা যদি প্রমাণ করতে পারি তাহলে আমাদের কমপ্লিট হয়ে যাবে। তা লক্ষ্য করো, আমরা এই ফর্মুলাটা ফেলার চেষ্টা করব যে m+1⁵ এর ফর্মুলাটা কি হবে। এর ফর্মুলাটা প্রয়োগ করতে গেলে এখনই তোমাদের মাথার মধ্যে ঢুকবে না, কেননা এই ফর্মুলাটা এখনো পর্যন্ত তোমাদের ধরাছোঁয়ার বাইরে। আমরা যেটুকু জানি যে পাওয়ার যদি 2 কিংবা 3 হয় তাহলে সেটাকে বিস্তৃত করতে পারবো, কিন্তু পাওয়ারটা যদি তার তুলনায় বেশি হয়ে যায় তাহলে সেই বিস্তৃতিকরণের ফর্মুলাটা এখনো পর্যন্ত আমাদের জানা হয়নি।
আমরা ওই জিনিসটা জানবো দ্বিপদ উপপদ চ্যাপ্টারে গিয়ে, অর্থাৎ ঠিক এর পরবর্তী চ্যাপ্টারে আমরা ওই বিষয়টা তুলে নিয়ে আসবো। এখন শুধু ফর্মুলাটা বলছি, ভালো করে এদিকে খেয়াল রাখো। ফর্মুলাটা হচ্ছে এরকম, মানে এখান থেকে সরাসরি দেখানো যাবে m⁵ প্লাস তারপর নিয়ম হচ্ছে 5c1 ইন্টু, এখানে কি চলে আসবে লক্ষ্য করো যে ইন্টু m এর পাওয়ার, এখানে 5 আর এখানে 1, 5 থেকে 1 বাদ দিয়ে যেটা হবে দ্যাট ইজ 4 ইন্টু যেটা দ্বিতীয় পদ আছে 1, 1 এর পাওয়ার এই 1, তার মানে শুধু একই হলো। আবার বলছি m এর পাওয়ার 5 হলো, তারপরে 5 যেটা থাকবে ওটা লিখবই c1 ইন্টু প্রথম যেটা পদ আছে m, তার পাওয়ার কি, এটা থেকে এটা বাদ 4 ইন্টু 1 এর পাওয়ার কত হয় না, তো নিচে যেটা থাকে সেটা মানে 1 এর পাওয়ার 1 দিয়ে দিলাম। প্রত্যেকটা ক্ষেত্রে এরকম জিনিসটা কন্টিনিউ করবো। লক্ষ্য করো এটা 5c1 হলো, তাহলে নিশ্চয়ই তারপর এটা হবে 5c2, তারপর আগের মতোই প্রথমে যেটা আছে m, তারপর কি হবে 5 থেকে 2 বাদ দিয়ে দেবো 3 ইন্টু আবার 1 দ্বিতীয় পদটা লিখলাম, তারপর কত নিচে যেটা আছে সেটা, তারপরে সেম সিস্টেম 5c3 ইন্টু m এর পাওয়ার কত হবে তোমরাই বলো দেখি, এটা থেকে এটা বাদ দিলে 2, 1 এর পাওয়ার কত হবে নিচে যেটা আছে 3 প্লাস 5c4 ইন্টু m এর পাওয়ার কত হবে 5 থেকে 4 বাদ দিলে 1 ইন্টু 1 এর পাওয়ার কত নিচে যেটা আছে 4। ফাইনালি 5c5 লিখতে পারি, কিংবা সরাসরি এই লাস্টে যেটা আছে 1 এর পাওয়ার 5 লিখে দিতে পারি। মানে 5c5 যখন উপরেরটা নিচেরটা সেম হয়ে যাবে তখন তুমি ওটা নাও লিখতে পারো বা লিখতেও পারো, যেহেতু একই রকম করছি তাহলে তোমাদের পক্ষে বুঝতে সুবিধা হবে। লক্ষ্য করো এরপরেরটা হবে 5c5 ইন্টু m এর পাওয়ার, এটা থেকে এটা বাদ দিলে 0 ইন্টু 1 এর পাওয়ার নিচে যেটা আছে সেটা। তাহলে যে ফর্মুলাটা ফেললাম সেই ফর্মুলা আমরা দ্বিপদ উপপদ চ্যাপ্টারে গিয়ে অত্যন্ত ডিটেলসে শিখবো। এখন অঙ্কটা করার জন্য কিভাবে প্রয়োগ করতে হয় সেটা দেখিয়ে দিলাম। তবে এটাতে যদি জটিলতা তৈরি হয় একটু হোল্ড করে যেতে হবে যতক্ষণ না ঠিক পরের চ্যাপ্টারটা হচ্ছে। আর প্রত্যেকের নিচে ছিল 5, তারপরে প্লাস দিয়ে আবার এটা ফর্মুলা আমরা সকলে বলতে পারবো m³ প্লাস 3m² প্লাস 3m প্লাস 1, আর প্রত্যেকটার নিচে ছিল 3 প্লাস এটা যদি গুণ করে দিই তাহলে 7m/15 প্লাস 7/15, অর্থাৎ শুধুমাত্র আমরা ফর্মুলা পেয়েছি। এবার এই যে ভ্যালুগুলো, এই ভ্যালুগুলো আমরা জানি কোনো কিছুর নিচে যদি 1 থাকে তাহলে উপরে ভ্যালুটা হয়ে যায় 5c1 এর ভ্যালু হচ্ছে 5। তোমাদের যদি খুব সমস্যা হয় তাহলে ক্যালকুলেটর দিয়েও করতে পারো, কিংবা সমবায় চ্যাপ্টারে যে ফর্মুলা তোমরা শিখেছিলে সেই ফর্মুলা প্রয়োগ করে এটা করতে পারো। 5c1 এর ভ্যালু 5, 5c2 এর ভ্যালুটা কত স্যার, আমি আগেই বললাম তোমরা ক্যালকুলেটর দিয়ে করতে পারো কিংবা সমবায় চ্যাপ্টার ফর্মুলা দিয়ে করতে পারো। আমি একটা দেখিয়ে দিচ্ছি সমবায় চ্যাপ্টার ফর্মুলা দিয়ে কি করে করতে হয়। 5c2 আমি এদিকে দেখাচ্ছি, লক্ষ্য করো 5c2 এর ফর্মুলা কি ছিল, উপরে যেটা ছিল তার ফ্যাক্টোরিয়াল, নিচে যেটা ছিল তার ফ্যাক্টোরিয়াল, আর উপরেটা থেকে নিচেরটা বাদ দিয়ে অর্থাৎ 5 থেকে 2 বাদ দিয়ে যেটা পাবো তার ফ্যাক্টোরিয়াল। 5 এর ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 120, 2 এর ফ্যাক্টোরিয়াল মানে 2, 3 এর ফ্যাক্টোরিয়াল মানে পেয়েছিলাম 6। তাহলে যদি কাটাকুটি করি 6 20 120, 2 দিয়ে কাটাকুটি করলে 10, তার মানে পড়ে থাকলো 10। 5c2 এর ভ্যালু কত পেলাম না তো 10। 5c3 এর ভ্যালু 10 হবে, কেননা সমবায় চ্যাপ্টারে আমরা এরকম ফর্মুলা শিখেছিলাম 5c2 এর ভ্যালু যা হবে 5 - 2 অর্থাৎ 3 এর ভ্যালু তাই হবে, ncr এর ভ্যালু যা হবে ncn - r এর ভ্যালু তাই হবে। আবার বলছি কি ফর্মুলা পেলাম, ncr আর ncn - r এই ভ্যালু দুটো পরস্পর সমান হয়। তাই 5c2 এর ভ্যালু যা 5c 5 থেকে 2 বাদ দিয়ে যেটা পাবো 5 - 2 দ্যাট ইজ 3, তার ভ্যালু সেম হবে। তাহলে 5c2 এর ভ্যালু যদি 10 হয় তাহলে 5c3 এর ভ্যালুও 10। আবার 5c1 এর ভ্যালু যা হবে ওই ফর্মুলাটাকে ব্যবহার করলে 5c4 এর ভ্যালু তাই হবে, কেননা 5 থেকে 1 বাদ দিলে তো 4 হয়, 5c4 এর ভ্যালু সেম হবে। 5c5 যখন উপর নিচ সেম হয়ে যায় তখন তার ভ্যালু হয়ে যায় 1। তাহলে যেগুলো কম্বিনেশন ছিল সেই কম্বিনেশন গুলোর মান কি করে বের করতে হয় সেটা মুখে মুখে আমি তোমাদের সামনে দেখিয়ে দিলাম। এবারে জাস্ট ওই মানগুলো বসাবো। তাহলে লিখছি pm + 1 = কত, m⁵ প্লাস 5 m⁴
তারপরে 10, তারপরে 10, তারপরে 5, তারপরে 1। আমরা ওই কথাটা লিখবো। লক্ষ্য করো যে অতএব pm প্লাস 1 ইজ ইকুয়াল টু, প্রথমটা ছিল কত, m টু দি পাওয়ার 5, তারপরে বলেছি 5m টু দি পাওয়ার 4, তারপরে 10m কিউব, তারপরে আবার 10m স্কোয়ার, তারপরে পেয়েছিলাম 5m, সবশেষে পেয়েছিলাম 1। নিচে কত ছিল না, তো 5। আবার বলছি, লক্ষ্য করো m টু দি পাওয়ার 5 এর মান 5 ইন্টু m টু দি পাওয়ার 4, 10 ইন্টু m কিউব, 10 ইন্টু m স্কোয়ার, 5c4 এর মানে বলেছি 5, 5 ইন্টু m, আর ওটা 1, 5c5 এর ভ্যালু 1, কোনো কিছুর পাওয়ার 0 মানে 1, একের পর যাই হোক না কেন তার ভ্যালু 1, তাই সেটা লিখেছি। নিচে যেমন ছিল 5 সেটা লিখে দিয়েছি। লক্ষ্য করো প্লাস, এবার কি ছিল, এটাতে ফর্মুলা ফেলেছিলাম m কিউব প্লাস 3m স্কোয়ার প্লাস 3m প্লাস 1 বাই 3 ছিল। তারপর সাথে আরো দুটো টার্ম ছিল, 7m/15 প্লাস 7/15। সব মানগুলো আমরা দেখে দেখে লিখে নিলাম। এরপরে কি করবো, লক্ষ্য করো, আমরা এই যে m টু দি পাওয়ার 5, তার নিচে তো 5 অবশ্যই আছে, তাহলে সেটা লিখবো m টু দি পাওয়ার 5/5, পাট করে দিচ্ছি, প্লাস এইটাকে এটা দিয়ে ভাগ করলে 5 কেটে গেলে মানে m টু দি পাওয়ার 4, কেটে গেলে 2m কিউব, আবার কেটে গেলে 2m স্কোয়ার, প্লাস আবার কেটে গেলে শুধু m প্লাস 1/5। এখানে যদি পাট করে দিই m কিউব বাই 3 প্লাস কাটাকুটি গেলে m স্কোয়ার, কাটাকুটি গেলে m প্লাস 1/3 প্লাস 7m/15 প্লাস 7/15। শুধু পাট করে দিয়েছে, আর কোনো কাজ করা হয়নি। তারপরে লক্ষ্য করো m টু দি পাওয়ার 5/5 এই টার্মটা নিলাম, তারপরে m কিউব বাই 3 নেব, প্লাস m কিউব বাই 3 প্লাস এই 7m/15 নেব, প্লাস 7m/15। যে তিনটে গোল করে রেখেছি সেই তিনটেকে নিয়ে নিলাম। তারপরে যেটু পড়ে থাকলো সেটু একসাথে ব্র্যাকেটের মধ্যে লিখছি। লক্ষ্য করো m টু দি পাওয়ার 4 লিখে দিলাম, প্লাস m কিউব কত, 2m কিউব, প্লাস এখানে দুটো m স্কোয়ার আর এখানে একটা m স্কোয়ার মানে 3m স্কোয়ার, প্লাস এখানে একটা m আর এখানে হচ্ছে একটা m, তার মানে কত থাকলো 2m। তারপরে এখানে পড়ে আছে 1/5 প্লাস 1/3, এই যে এখানে প্লাস এখানে 7/15। তারপরে ওরা বলে দিয়েছে এটা হচ্ছে একটা অখণ্ড সংখ্যা, তাহলে এই যে এখানে লেখা আছে, লক্ষ্য করো m টু দি পাওয়ার 5 প্লাস m কিউব বাই 3 প্লাস 7m/15 একটি অখণ্ড সংখ্যা। আমরা তো এটাই পেয়েছি, তাহলে ওর পরিবর্তে আমরা একটা অখণ্ড সংখ্যা লিখে দিলাম, যে একটি অখণ্ড সংখ্যা বা পূর্ণ সংখ্যা, মানে এর মানটা হচ্ছে যে কোনো একটা অখণ্ড সংখ্যা, মনে মনে ধরে নাও 10, প্লাস এখানে পড়ে থাকলো m টু দি পাওয়ার 4 প্লাস 2m কিউব প্লাস 3m স্কোয়ার প্লাস 2m, প্লাস এখানে যদি লসাগু করি 15 লসাগু, 15কে 5 দিয়ে ভাগ করলে 3, 15কে 3 দিয়ে ভাগ করলে 5, 15কে 15 দিয়ে ভাগ করলে 1, 7 কে 7। ফাইনালি আমরা যেটা পাবো এটা একটা অখণ্ড সংখ্যা লিখে দিলাম, প্লাস এখানে পড়ে থাকলো m টু দি পাওয়ার 4 প্লাস 2m কিউব প্লাস 3m স্কোয়ার প্লাস 2m, প্লাস 3 আর 5 8 আর 7 15, 15কে 15 দিয়ে ভাগ করলে 1। এখন লক্ষ্য করো mটা তো আমি কার পরিবর্তে বসেছিলাম, n এর পরিবর্তে। mটা কি জিনিস, সেটা ছিল স্বাভাবিক সংখ্যা। অর্থাৎ মনে মনে আমরা যে কোনো স্বাভাবিক সংখ্যা যদি m এর জায়গাতে বসিয়ে দিই, তাহলে এই পুরো জিনিসটা সবসময় একটা পূর্ণ সংখ্যা বা অখণ্ড সংখ্যা হবে। তাহলে লিখছি ইজ ইকুয়াল টু একটি অখণ্ড সংখ্যা প্লাস এটাও একটা অখণ্ড সংখ্যা। তাহলে ফাইনালি কি ঘটলো, লক্ষ্য করো এটাও একটা পূর্ণ সংখ্যা, এটাও একটা পূর্ণ সংখ্যা। দুটো পূর্ণ সংখ্যাকে যোগ করলে নিশ্চয়ই যে রেজাল্টটা পাবো সেটা একটা পূর্ণ সংখ্যাই হবে। তাই সেটাকে লিখছি ইজ ইকুয়াল টু একটি পূর্ণ সংখ্যা বা একটি অখণ্ড সংখ্যা।
আমাদের এটাই প্রমাণ করতে বলেছিল যে এন এর জায়গায় m+1 বসিয়ে যে রাশিমালাটা পাবো সেটা একটা অখণ্ড সংখ্যা হবে, তার মানেই প্রমাণ হয়ে গেল। অতএব প্রদত্ত বিবৃতিটি স্মল n বিলংস টু ক্যাপিটাল N এর সব মানে সত্য। ব্যাস, দুটো বেহতরিন টাইপের অঙ্ক তোমাদের সামনে প্রদর্শন করা হলো। এরপরে আরো কিছু ইম্পর্টেন্ট টাইপের অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির। লক্ষ্য করো, n greater than 2, এর আগের পর্বে আমরা এরকম একটা অঙ্ক করেছিলাম, n greater than 3 দিয়েছিল। এখানে n greater than 2 একটি অখণ্ড সংখ্যা হলে আরোহণ প্রণালী প্রয়োগ প্রমাণ করতে বলেছে। এটা এক্ষেত্রে খেয়াল রাখতে বলেছিলাম, যখন প্রথম প্রমাণটা আমরা করি n = 1 বসিয়ে, এখানে কিন্তু n এর মানে 1 বসানো যাবে না, কেননা এখানে n এর মান 2 এর চেয়ে বড়। 2 এর চেয়ে বড় মানে সর্বপ্রথম পূর্ণ সংখ্যা বা অখণ্ড সংখ্যা কোনটি আছে? 3। তার মানে এখানে n এর মান প্রথমত 3 বসাবো। তাহলে আগের মতো ধরে নিচ্ছি, ধরি pn হচ্ছে এটা। তোমরা এটা লিখবে, আমি এই জায়গাটা লিখলাম না জাস্ট, কিন্তু এটা লিখবে তোমরা। pn = হলো এটা। এরপরে আমরা n এর জায়গায় কত বসাবো বললাম? 2 এর চেয়ে বড়, মানে প্রথমে 3। শুরুর মানটা সবসময় লিখবো, যেমন স্বাভাবিক সংখ্যা শুরু হয় 1 দিয়ে, তাই 1 বসাতে হয়। n এর মান 2 এর চেয়ে বড় হলে কোন মানটা সর্বপ্রথমে আসবে? সেটা হলো 3, তাই n এর মানটা 3 বসালাম। আচ্ছা, এখন কি ঘটলো লক্ষ্য করো, n এর মান 3 বসালাম, তার মানে আমি বাঁ দিকে 3টে পদ নেব। কোন 3টে পদ নেব? প্রথম 3টে পদ নেব। তাহলে প্রথম 3টে পদ লিখছি 1 + 1/4 + 1/9 ইজ লেস দেন, ডান দিকে n এর জায়গায় আমরা কত বসাবো? না তো 3 বসিয়ে দেবো। এবার ক্যালকুলেশন করবো, লক্ষ্য করো। অতএব বাঁ দিকে লসাগু কত? না তো 36। 36 কে 1 দিয়ে গুণ করলে 36, প্লাস 36 কে 4 দিয়ে ভাগ করলে 9, প্লাস 36 কে 9 দিয়ে ভাগ করলে 4 ইজ লেস দেন। এখানে যদি লসাগু করি, 3 লসাগু 3 দুনা 6 - 1, তাহলে কি পেলাম ফাইনালি লক্ষ্য করো। অতএব 36 আর 9 45 আর 4 49/36 ইজ লেস দেন, 6 থেকে 1 বদলে 5/3। এবার আমরা কি করব লক্ষ্য করো, 49/36 লেস দেন 5/3। আমরা দুটোর মধ্যে কোনটা ছোট কোনটা বড় বোঝার জন্য এর উপর নিচকে 12 দিয়ে গুণ করে দিচ্ছি। কারণ লক্ষ্য করো, এটাকে লিখছি 49/36 ইজ লেস দেন, এর উপর নিচকে যদি 12 দিয়ে গুণ করি এটা হবে 60/36। এখন তোমরাই বলো, নিচের অংশটা সেম, তাহলে উপরে এটা ছোট এটা বড়, তাহলে উপরে যার ছোট সেটাই অ্যাকচুয়ালি ছোট, কারণ নিচের অংশটুকু সেম আছে। তাহলে আমরা সকলেই বুঝতে পারছি যে এই যে কথাটা, সেই কথাটা কিন্তু সর্বদা সত্য। তাহলে লিখছি অতএব P3 সত্য। এটা আমাদের প্রমাণ হয়ে গেল। এরপরে আমরা কি করব, ধরে নেব PM সত্য, অর্থাৎ n এর জায়গায় আমরা m বসাচ্ছি। লক্ষ্য করো, 1 + 1/4 + 1/9 + 1/m² ইজ লেস দেন 2 - 1/m। n এর জায়গায় আমরা m বসিয়েছি। এরপর আমরা কি করব, আমরা এই সমীকরণ মানে যে অসমীকরণটা দেখতে পাচ্ছি, এখান থেকেই আমরা ওই প্রমাণটা নিয়ে আসার চেষ্টা করব। প্রমাণটা কি করে নিয়ে আসবো লক্ষ্য করো, যে আমরা যদি প্রমাণটা করতে চাই তাহলে কি প্রমাণ করতে হবে সেটা সম্পর্কে আমাদের যে ধারণা, সেই ধারণাটা বলেছিলাম রাফে লিখে রাখবো। কেন? এটা অসমীকরণ আছে, অসমীকরণ প্রমাণ করার পদ্ধতি বলেছিলাম, এখান থেকেই আমাকে প্রমাণ করতে হবে, আমরা বাম দিক লিখে প্রমাণ করব না। তাহলে এবারে তাকাও যে অ্যাকচুয়ালি আমাদেরকে কি প্রমাণ করতে হবে। প্রমাণ করতে হবে 1 + 1/4 + 1/9 + 1/n এর জায়গায় m+1, এই যে m+1 তার স্কোয়ার ইজ লেস দেন, প্রমাণ করতে হবে 2 - 1/m+1। অর্থাৎ যেটা প্রমাণ করতে হবে সেটা আমি রাফে লিখে রাখছি যাতে করে আমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে লক্ষ্য করো যে ডান দিকে আমার আছে, বাঁ দিকে যদি পদগুলোর দিকে ভালো করে লক্ষ্য রাখি, তাহলে শেষের পদটা 1/m+1 তার স্কোয়ার, তাহলে ঠিক তার আগের পদটা কত হবে যদি আমরা ভাবনা চিন্তা করে বলি, তাহলে আমরা বুঝতে পারবো যে শেষের টার্মটা হবে 1/m²।
1/m²। স্যার আপনি কি করে বুঝলেন? লক্ষ্য করো, প্রথমটা 1 এর নিচে কিছু নেই, মানে 1 এর স্কোয়ার আছে, 1/2 এর স্কোয়ার, 1/3 এর স্কোয়ার, এই করতে করতে এক এক করে বাড়ছে। তাই যখন ওই দিক থেকে আমরা এদিকে চলে আসবো তখন নিশ্চয়ই এক এক করে কমতে শুরু করবে। তাহলে আমরা কি করছি লক্ষ্য করো, এর বোথ সাইডে 1 + 1/4 + 1/9 প্লাস ডট ডট প্লাস 1/m² তো ছিলই, নিশ্চয় এর পরের টার্মটা 1/m+1 তার স্কোয়ার হবে। তাহলে এই বাঁদিকে যেটা ছিল সেটা তো লিখেছি, তার সাথে উপরন্তু এটা যোগ করেছি। তাহলে যেটা যোগ করেছি সেটা বোথ সাইডে যোগ করব। তাহলে লিখছি লেস দেন 2 - 1/m তো ছিলই, তার সাথে আমরা এটা যোগ করে দেব 1/m+1 তার স্কোয়ার। এবার যে জায়গাটা দেখাবো সেই জায়গাটা লক্ষ্য করো, এই টেকনিকটা আমাদেরকে প্রয়োগ করতে হবে। যে এম এর মান ওরা বলে দিয়েছে কত, এম এর মান কিন্তু 3 এর চেয়ে বড়, এই যে সরি 2 এর চেয়ে বড়। এম এর মান যেহেতু 2 এর চেয়ে বড়, তাই এই টার্মটা আমি বলতে পারবো কিনা তোমরা ভালো করে ভাবনা চিন্তা করো। 1/m+1 ইজ লেস দেন 1/m। যে কোনো একটা উদাহরণ নিচ্ছি তাহলে ক্লিয়ার হবে। এম এর জায়গায় মনে করো আমি 4 নিলাম, কেননা এম এর মান 2 এর চেয়ে বড় নিতে হবে। তাহলে এম এর মান যদি 4 নিই তাহলে 1/4 + 1 তার মানে 1/5 ইজ লেস দেন 1/4 নিয়েছি, এম এর জায়গায় 4 চয়েস করেছি। এখন তোমরা যদি ভালো করে ক্যালকুলেশন করো, 1 কে 5 দিয়ে ভাগ করলে 0.2 আর 1 কে 4 দিয়ে ভাগ করলে 0.25, তাহলে নিশ্চয় এটা বড় এটা ছোট। তার মানে আমি অবশ্যই এই টার্মটা এখানে প্রয়োগ করতে পারি যে 1/m+1 অলওয়েজ 1/m এর চেয়ে ছোট হবে। এবার কি করব লক্ষ্য করো, বোথ সাইডে এই যে যেটা লিখলাম তার বোথ সাইডকে m+1 দিয়ে গুণ করব। তাহলে গুণ যদি করে দিই m+1 * m+1 ইজ লেস দেন 1/, এখানেও নিচে m+1 রাখবো আমরা। ফাইনালি কি ঘটলো, 1/m+1 তো এখানে দুটো আছে, তার মানে স্কোয়ার ইজ লেস দেন 1/m * m+1। এই কথাটা আমরা মাথায় রাখবো যে কি করে পেলাম। এই যে 1/m+1 তার স্কোয়ার, এই যে যেটা টার্ম এখানে দেখতে পাচ্ছি, এই টার্মটা এর চাইতে কিন্তু ছোট। এর ফলে আমি যে লাইনটা এবার দেখাবো খুব যত্ন সহকারে দেখতে হবে। দেয়ারফর 1 + 1/4 + 1/9 প্লাস ডট ডট, আমি মানে এটা না লিখে সরাসরি এটা লিখে দিচ্ছি 1/m+1 তার স্কোয়ার, কেননা ডট ডটের ভিতরে এটা লিখিনি, তার মানে অবশ্যই আছে। ইজ লেস দেন, এবার ভালো করে লক্ষ্য রাখো, এই টার্মটা যেটা এখানে দেখতে পাচ্ছি, এই টার্মটা ছোট এটা বড়, তাহলে এটা যেটা বলছি এটা ছোট। এই ছোট জিনিসটা যখন এর সাথে যোগ হয়ে আছে তখন পুরোটার চাইতে এটা ছোট। আবার বলছি, এর আগে একটা উদাহরণ দিচ্ছিলাম যে বাঁ দিকে যেটা আছে সেটা হচ্ছে আমার কাছে কিংবা তোমার কাছে প্রাপ্ত টাকার পরিমাণ। সেই টাকাটা কি, যে প্রথম জনের কাছে এটা টাকা আছে, দ্বিতীয় জনের কাছে এটা টাকা আছে, তৃতীয় জনের কাছে এটা টাকা আছে। তাহলে 3 জনের কাছে মোট যে পরিমাণ টাকা আছে তার তুলনায় কিন্তু আমার কাছে টাকার পরিমাণটা কম আছে। এবার কি করলাম, প্রথম দুজন বন্ধুকে রেখে দিয়ে তৃতীয় যে বন্ধু, সেই বন্ধুটার পরিবর্তে বেশি টাকা আছে এইরকম একটা বন্ধুকে এখানে বসিয়ে দিলাম। তাহলে নিশ্চয়ই এখন 3 জনের টাকার তুলনায় এটা আরো কম হবে, কেননা এটা তো আগে থেকে কম ছিল। এখন এর পরিবর্তে যদি আরো বেশি টাকাওয়ালা বন্ধুর টাকা এখানে ইনক্লুড করে দিই তাহলে এই দিকটা তো আরো বেড়ে যাবে। তাই এটা যদি ছোট হয় তাহলে এটা আরো ছোট হবে, লিখছি 2 - 1/m, আর এর পরিবর্তে আমরা লিখবো +1/m * m+1। এই জায়গাটাই আমাদের বুঝতে হবে, যেটা এর আগের পর্বে একটা অঙ্ক তোমাদের সামনে বলেছিলাম। এবার কি করছি, যে বাঁ দিকটা সেম রেখে জাস্ট এটাকে ক্যালকুলেশন করব। দ্যাট ইজ 1 + 1/4 1/9 প্লাস ডট ডট 1/m+1 তার স্কোয়ার ইজ লেস দেন 2 মাইনাস, এই দুটো থেকে মাইনাস যদি কমন নিয়ে নিই তাহলে কি থাকে বলো, 1/m, এটা মাইনাস হয়ে যাবে 1/m * m+1। এবার আমরা ঠিক পরের লাইনে চলে যাব, লক্ষ্য করো। দেয়ারফর
1 plus 1 by 4 plus 1 by 9 plus dot dot plus 1 by m plus 1 তার স্কোয়ার ইজ লেস দেন 2 মাইনাস, ভিতরে আমরা লসাগু করব। লসাগু কত হবে লক্ষ্য করো, লসাগুটা হবে m ইন্টু এম প্লাস 1। তাহলে লসাগুটা আগে লিখছি m ইন্টু এম প্লাস 1। এবার ওই লসাগুটাকে যদি m দিয়ে ভাগ করি তাহলে m কেটে যাবে, মানে m প্লাস 1 পড়ে থাকবে, ওটাই লিখবো m প্লাস 1 মাইনাস। এবার এই লসাগুটাকে যদি আমরা এটা দিয়ে ভাগ করি তাহলে 1 পড়ে থাকবে, 1 কে 1 দিয়ে গুণ করলে শুধু 1 থাকলো, মানে জাস্ট আমরা লসাগু করেছি। তাহলে 1 আর 1 কেটে গেল, তাহলে কি ঘটলো লক্ষ্য করো, 1 প্লাস 1 বাই 4 প্লাস 1 বাই 9 প্লাস ডট ডট 1 বাই m প্লাস 1 তার স্কোয়ার ইজ লেস দেন 2 মাইনাস, উপরে পড়ে থাকছে m, নিচে পড়ে আছে m ইন্টু এম প্লাস 1। এটা কেটে গেল, তাহলে ফাইনালি যেটা পড়ে থাকলো সেটাই আমাদের অ্যান্সার। ইজ লেস দেন 2 মাইনাস, উপরে 1 নিচে m প্লাস 1। আমরা এটাই প্রমাণ করতে চেয়েছিলাম। লক্ষ্য করো যে যেটা আমাদের প্রমাণ ছিল, এই বাঁ দিকে m এর জায়গায় m প্লাস 1 বসিয়েছি, তাহলে এটা হয়ে গেছে 1 বাই m প্লাস 1 স্কোয়ার, আর এখানেও m এর জায়গায় m প্লাস 1 বসিয়েছি, তাহলে যেটা হবে সেটাই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, 1 1 বাই 4 1 বাই 9 এই করতে 1 বাই m প্লাস 1 তার স্কোয়ার, আবার এখানেও n এর জায়গায় m প্লাস 1 হয়ে গেছে। তার মানে পেয়ে গেলাম, অতএব প্রদত্ত বিবৃতিটি n গ্রেটার দেন 2 অখণ্ড মানের জন্য সত্য। তাহলে প্রত্যেকটা প্রমাণ আমরা কিন্তু একই সিস্টেমেটিক ওয়েতে করছি। আমি যে কথাটা বলেছিলাম, সমীকরণ থাকলে আমরা শেষের স্টেপটা শুধু বাঁ দিকটা লিখে ডান দিক প্রমাণ করব, অসমীকরণ যদি থাকে তাহলে শেষের স্টেপটা আমরা যেটা ধরে নিয়েছিলাম pm সেই লাইনটা থেকেই প্রমাণ করার চেষ্টা করব। এই ধারণাগুলো আমাকে মাথায় রাখতে হবে, এবং আরো যে জিনিসটা আমাদের এখানে কাজে লাগাতে হবে সেটা হলো এই ধরনের শর্তগুলো। এই শর্তগুলো একবারে কিন্তু মাথায় আসবে না, এই ধরনের প্রবলেমগুলো বারবার করতে হবে, যে হঠাৎ করে আমি এর পরিবর্তে যেটা লিখে ফেললাম সেটা কিভাবে এলো, এই সম্পর্কে মাথার মধ্যে একটা সুস্পষ্ট ছাপ রাখতে হবে, আর না হলে কিন্তু পরীক্ষার সময় এই লাইনে এসে আটকে যাবে। এই চ্যাপ্টারে এইটুকুটাই হচ্ছে কঠিন, বাদ বাকি স্টেপগুলো সব জায়গাতে সেম, প্রত্যেকটা জায়গাতে একই ফর্মালিটি মেনটেন করছি, কিন্তু কঠিন হচ্ছে এই যে এর পরিবর্তে হঠাৎ করে কোন লাইনটা নিলাম। এই টেকনিকটা বারবার তোমাদের করে 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 আয়ত্ত করতে হবে, তাহলে এই চ্যাপ্টারটা ভালো লাগবে, আদারওয়াইজ এই চ্যাপ্টারটাকে সারা জীবনের মতো কঠিনই মনে হবে। এরপরে আমরা নেক্সট একটা প্রবলেম তোমাদের সামনে দেখাচ্ছি, যে প্রবলেমটা গোটা গাণিতিক আরোহণ তত্ত্বের মধ্যে সবচেয়ে বেহতরিন, সবচেয়ে কঠিন, সবচেয়ে লেন্দি একটা অঙ্ক। এই অঙ্কটা যদি আমরা কেউ বুঝতে পারি তাহলে গাণিতিক আরোহণ তত্ত্বের সবকটা অঙ্ক আশা করি ক্লিয়ার হয়ে যাবে। লক্ষ্য করো, এখানে একটা স্টেটমেন্ট বলা আছে, আমরা ধরে নিচ্ছি সেই স্টেটমেন্টটা হচ্ছে pn such that 4 plus 44 plus 444 plus dot dot এই করতে করতে n সংখ্যক পদ পর্যন্ত কন্টিনিউ করছে, এর মানটা হচ্ছে এইটা। আমরা প্রথমত আগে স্টেপগুলো মেনটেন করি। p1 মানে n এর জায়গায় 1 বসিয়েছি, তার মানে বাম দিকে আমি জাস্ট একটা পদ লিখবো। কোন পদটা লিখবো? প্রথম পদটা, দ্যাট ইজ 4 ইজ ইকুয়াল টু, ডান দিকে আমরা n এর জায়গাতে 1 বসিয়ে দেবো। n এর জায়গাতে 1 বসালে 10 টু দি পাওয়ার 1 প্লাস 1 মানে 2, তার মানে 100 মাইনাস 9 গণিত 1 মানে 9 মাইনাস 10। ডান দিকে ক্যালকুলেশন করলে 4 বাই 81, 100 থেকে 9 বাদ, 91 থেকে 10 বাদ 81, 81 আর 81 কেটে গেল, পড়ে থাকলো 4। তার লক্ষ্য করে বাম দিক যা আছে ডান দিক তাই আছে, অতএব p1 সত্য। এবার ধরে নিচ্ছি, ধরি pm সত্য, অর্থাৎ pm সত্য মানে আমরা বাম দিক এবং ডান দিক দু জায়গাতে n এর জায়গায় m বসিয়ে দেব। তাহলে 4 প্লাস 44 প্লাস 444 প্লাস ডট ডট m সংখ্যক পদ পর্যন্ত, সমান কত হবে? 4/81 ইন্টু 10 টু দি পাওয়ার m প্লাস 1
-9m - 10, অর্থাৎ জাস্ট n এর জায়গাতে আমরা m লিখে দিয়েছি। এই ঘটনাটা সত্য। আমরা এবারে প্রমাণ করব pm+1। কেন সমীকরণ আছে, আমরা জাস্ট বাম দিকটা লিখবো। তাহলে বাম দিকটা যদি লিখি তাহলে কি হবে লক্ষ্য করো, 4 + 44 + 444 প্লাস ডট ডট, এখানে n এর জায়গায় আমি লিখছি m+1 সংখ্যক পদ পর্যন্ত। এর পরের লাইনটাই সবচেয়ে কঠিন লাইন, এবং তার 2 লাইন পরে আরো একটা লাইন পাবো, সেটাও একটা কঠিন লাইন, তবে এটাই সবচেয়ে কঠিন। এই যে দুটো জায়গা আমাকে স্পেশাল ভাবে লক্ষ্য রাখতে হবে। লক্ষ্য করো তোমরা, 4 + 44 + 444 এই করতে করতে চলছে। আমরা কি করেছি, n এর জায়গাতে m+1 বসিয়েছি। তাহলে m+1 তম যেটা পদ, আবার বলছি, এটা যেমন 1 নাম্বার পদ, 2 নাম্বার পদ, 3 নাম্বার পদ, এই করতে করতে এখানে কতটি পদ আছে না, তো m+1 সংখ্যক পদ পর্যন্ত। তাহলে m+1 তম যেটা পদ সেটা আমি লিখে দিলাম, m+1 তম পদ যেটা আছে সেটা লিখলাম। কিন্তু তার আগে তো এখানে m সংখ্যক পদ আছেই, m সংখ্যক পদ পর্যন্ত। এই জায়গাটা দেখতে হবে। একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবে। এটা প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, এই করতে করতে মনে করো 10টা পদ আছে। তাহলে এখানে যদি মোট 10টা পদ থাকে, তাহলে আমি এখানে 1 থেকে শুরু করে এটা 9টা পদ পর্যন্ত লিখে দিলাম, আর এটা হচ্ছে 10তম পদ বা 10 নম্বর পদ, ওটাকে সেপারেট করে রাখলাম। আমরা তো সেটা লিখতেই পারি। কেন লিখতে পারি, তার কারণ এই যে এইটুকুটা, এর ভ্যালুটা আমরা উপরে লিখে রেখেছি, সেই ভ্যালুটা বসাতে পারবো। তাহলে এটা লিখছি 4/81 × 10⁻m + 2 -9m - 10 প্লাস এই যে m+1 তম পদ, কার m+1 তম পদ সেটা ভালো করে খেয়াল রাখবো। এই বিস্তৃতির বা এই যে সিকোয়েন্স, এই সিকোয়েন্সটার m+1 তম পদ এটা কি একটু লক্ষ্য করি। প্রথম যেটা পদ সেখানে 1টি 4 আছে, দ্বিতীয় যেটা পদ সেখানে 2টা 4 আছে, তৃতীয় পদে 3টে 4 আছে। তাহলে যেটা m+1 তম পদ সেখানে নিশ্চয় m+1 বার 4 আছে। ওটা লিখবো যে ওখানে 4 গুলো 4 ডট 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 করে কতবার আছে, তো m+1 বার আছে। এই কথাটা বুঝতে হবে। আবার বলছি, এখানে প্রথম পদে 1টা 4, দ্বিতীয় পদে 2টো 4, তৃতীয় পদে 3টে 4। তাহলে আমি যদি বলি 10 নম্বর পদটা সেটা কি, তো সেখানে 10টা 4 থাকবে। আমি যদি বলি 50তম পদ, সেখানে 50টা 4 থাকবে। তাহলে m+1 তম পদ মানে এই 4 গুলো m+1 বার থাকবে। আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমরা এটা যেটা আছে লিখলাম 4/81 10⁻m + 2 -9m - 10 প্লাস এই 4 গুলো বললাম m+1 বার আছে। ছোট করে বোঝানোর জন্য 4 গুলো মনে করো 4 বার আছে, এই 4 গুলো মনে করো 4 বার আছে, ছোট করে এটা বোঝানোর জন্য। তাহলে এটাকে কি এরকম লিখতে পারবো না, 4 যোগ 4 × 10 যোগ 4 × 100 যোগ 4 × 1000, এরকম লিখতে পারবো না? অবশ্যই পারবো। আমরা যখন ছোট অবস্থায় ছিলাম তখন মানে এটাকে মানে ইংরেজিতে বলা হয় এক্সপ্যান্ডেড ফর্মে মানে লিখেছিলাম। বিস্তৃত যখন করেছিলাম সেটা কিভাবে করেছিলাম, এরকম ভাবে। এটা একক, দশক, শতক, হাজার। এককের ঘরে আছে তখন 1 দিয়ে গুণ, 4 × 1। দশকের ঘরে আছে তখন 10 দিয়ে গুণ, শতকের ঘরে তখন 100 দিয়ে গুণ, হাজারের ঘরে তখন 1000 দিয়ে গুণ। ঠিক একই রকম এটা যদি 4টা 4-এর জন্য এরকম হয়, এখানে 4 গুলো তো m+1 বার আছে, তাহলে লিখতে পারবো 4 × 1 মানে 4 প্লাস 4 × 10, তারপর লিখতে পারবো 4 × 100, 100 মানে 10-এর স্কোয়ার, তারপর লিখতে পারবো 4 × 1000 মানে 10-এর কিউব। এই করতে করতে m+1 সংখ্যক পদ থাকবে। ব্যাস, তাহলে এই যে 4 গুলো m+1 বার আছে সেগুলোকে আমি এরকম করে বিস্তৃত করে দিলাম। কিভাবে করতে পারলাম তার মানে একটা ঝলক তোমাদের সামনে দেখিয়েছি ছোট করে।
যে 4টা 4 থাকে যদি এরকম লিখতে পারি, তাহলে অবশ্যই এখানে যদি আর একটা 4 দিয়ে দিই 5টা 4, তাহলে আবার 4 গুণিত 10,000 হয়ে যাবে, অর্থাৎ একটা করে শূন্য বাড়তে থাকবে। তাই আমিও সেই রকমই কাজ করেছি। কেন এরকম করলাম? কারণ এখানে আমি একটা ফর্মুলা প্রয়োগ করতে চাইছি। লক্ষ্য করো, আগে যেটা আছে সেটা লিখে ফেলবো। 4/81 10 to the power m plus 2 minus 9m minus 10 যেমন ছিল রেখে দিলাম, প্লাস আমরা যদি পরের সিরিজটা লক্ষ্য করি, এটা গুণোত্তর প্রগতিতে আছে। কি করে বুঝলেন স্যার? দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে যদি ভাগ করি, 4 গুণিত 10 কে 4 দিয়ে ভাগ, মানে 10 থাকবে। আবার এটাকে যদি তার আগেরটা দিয়ে ভাগ করি, 4 4 কেটে গেল, এখানে 100, এখানে 10, 100 কে 10 দিয়ে কাটাকুটি করে 10 থাকবে। তাহলে যেহেতু সাধারণ অনুপাতটা সেম হয়ে যাচ্ছে, তার মানে এটা গুণোত্তর প্রগতির অন্তর্ভুক্ত। সেই গুণোত্তর প্রগতির প্রথম পদ কত না, তো 4। এখানে লিখে রাখছি যে a সমান 4, সাধারণ অনুপাত r এর মান কত, এটাকে যদি এটা দিয়ে ভাগ করে দিই তাহলে 10 করে থাকবে। আর মোট কতগুলি পদ আছে সেটা এখানে লিখে আছে m+1 সংখ্যক পদ। তাহলে গুণোত্তর প্রগতি যোগফল বের করার যে ফর্মুলা ছিল, সেই ফর্মুলাটা ফেলবো। লক্ষ্য করো কি ফর্মুলা ছিল। প্রথম পদ মানে a 4 ইন্টু r টু দি পাওয়ার n, r বলতে এখানে 10, টু দি পাওয়ার কতগুলি পদ আছে, তো m+1 সংখ্যক -1 বাই নিচে r-1। এটাই আমাদের গুণোত্তর প্রগতিতে n সংখ্যক পদের যোগফল বের করা ফর্মুলা ছিল। জাস্ট সেই ফর্মুলাতে বসিয়ে দিয়েছি। ইজ ইকুয়াল টু কি পড়ে থাকছে লক্ষ্য করো, 4/81 10 to the power m+2 minus 9m minus 10 প্লাস এখানে পড়ে থাকলো যে 4/9 ইন্টু 10 to the power m+1 minus 1। আচ্ছা, এর নিচে আছে 81, এর নিচে 9, তাহলে লসাগু যদি করি নিশ্চয়ই কত হবে, 81। তাহলে আরেকটা কাজ করবো, 4 দুটো জায়গাতে আছে, 4 কমন নিয়ে নিলাম। আবার বলছি, দুটো জায়গাতে 4 আছে, 4 কমন চলে গেল। 81 আর 9 এর লসাগু হলো 81। 81 কে 81 দিয়ে ভাগ করলে 1, তাহলে 1 দিয়ে এটাকে গুণ করলে 10 to the power m+2 minus 9m minus 10 প্লাস 81 কে 9 দিয়ে ভাগ করলে 9, মানে 9 দিয়ে এটাকে গুণ করব, তাহলে 9 into 10 to the power m+1 মাইনাস 9 কে 9। তোমাদের যদি খুব বুঝতে অসুবিধা হয়, একবারে বুঝতে পারছো না, তাহলে এক কাজ করো, এখান থেকে আগে 4 কমন নিয়ে নাও। 4 কমন নিলে পড়ে থাকবে 10 to the power m+2, সরি m+2 ছিল না 1 ছিল, 10 to the power m+1 ছিল। আচ্ছা, এখানে ছিল m+1, এখানে ছিল m+1, এখানে ছিল m+1, এখানে m+1 মাইনাস, তাহলে 4 into 10 to the power m+1 minus 9m minus 10 by 81 প্লাস 4 তো কমন নিয়ে নিয়েছি, তাহলে পড়ে থাকবে 10 to the power m+1 minus 1 by 9। তাহলে তোমাদের পক্ষে আরো বুঝতে সুবিধা হয়ে যাবে, দুটো থেকে আমরা 4 কমন নিয়ে নিয়েছি। তারপর ভিতরে লসাগু করলাম, 81 লসাগু, 81 কে 81 দিয়ে ভাগ করলে 1, কারণ উপরে যেটা থাকলো সেটাই সেম রেখে দিলাম। 81 কে 9 দিয়ে ভাগ করলে 9, 9 দিয়ে এটাকে গুণ করলে 9 into 10 to the power m+1 minus 9 কে 9। এক্ষেত্রে আমরা খেয়াল রাখবো, কখনো 9 কে 10 দিয়ে গুণ করে দেব না, যে 9 10 90 to the power m+1, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এবার 4/81 ছিল, রেখে দিলাম। এখানে দেখো 10 to the power m+1 কিছু নেই, মানে এখানে একটা আছে, আর এখানে আছে 9টা, তাহলে এটা আর এটা যোগ করলে 10 into 10 to the power m+1। এবার এই যে -9m আর -9, এখান থেকে -9 যদি কমন নিয়ে নিই, তাহলে এখানে পড়ে থাকবে m, এটা হবে +1। গুণ করে দেখো তাহলে বুঝতে পারবে, -9m মাইনাসে প্লাসে -9, আর এখানে -10 ছিল, রেখে দিলাম। ফাইনালি 4/81 10 to the power, এখানে কিছু নেই, মানে পাওয়ারে 1 আছে, তাহলে যদি যোগ করে দিই m+1 আবার +1 -9 into m+1 -10। আমরা প্রকৃতপক্ষে এটাই প্রমাণ করতে চাইছিলাম। লক্ষ্য করো কি ছিল, এই যে n এর জায়গাতে m+1 বসাবো, তাহলে 10 to the power m+1 +1 -9 into n এর জায়গাতে m+1 -10, আর তার সাথে তো 4/81 ছিলই, আমরা সেটাই কিন্তু পেয়েছি। লক্ষ্য করো n এর জায়গাতে জাস্ট m+1 বসে গেছে।
তার মানে প্রদত্ত বিবৃতিটা সমস্ত মানের জন্য সত্য হয়ে গেছে। লিখছি অতএব প্রদত্ত বিবৃতি স্মল n বিলংস টু ক্যাপিটাল N এর সব মানে সত্য। ব্যাস, আমরা আরো একটা কঠিন প্রবলেম তোমাদের সামনে শেয়ার করলাম, তবে কঠিন হলেও এদের কোয়ালিটি অত্যন্ত উন্নত। এগুলো পরীক্ষায় বহুবার আমি দেখেছি, তাই এগুলো তোমরা ধৈর্য ধরে বাড়িতে প্র্যাকটিস করতে থাকো। যে জায়গাটা আটকে যাবে আবার তুমি ওই জায়গাটা খেয়াল করো। যতক্ষণ না বুঝতে পারছো ততক্ষণ তুমি তোমার প্র্যাকটিস চালিয়ে যাও। আশা করি পরিশ্রমের ফলেই এই বিষয়টা তোমাদের কাছে সহজ বলে মনে হবে। আর যদি মনে করো অন্যান্য চ্যাপ্টারের মতো করে এটাকে প্র্যাকটিস করব, তাহলে কিন্তু এই চ্যাপ্টার মনে রাখা দুষ্কর হয়ে পড়বে। এরপরে কি বলা হয়েছিল লক্ষ্য করো, n গ্রেটার দ্যান 4। আবার এখানে একটা শর্ত আছে, অখণ্ড সংখ্যা হলে আরোহণ প্রণালী প্রয়োগ করে প্রমাণ করতে বলেছে n স্কয়ার লেস দ্যান ফ্যাক্টোরিয়াল n। আমরা প্রথমে ধরে নিচ্ছি যে ধরি pn, বিবৃতিটা কি না, তো n স্কয়ার ইজ লেস দ্যান n এর ফ্যাক্টোরিয়াল। এক্ষেত্রে শর্তটা হচ্ছে n এর মান 4 এর চেয়ে বেশি। তাহলে 4 এর চেয়ে বেশি কোন মানটা শুরুতে আছে? 5। তাহলে n এর মান আমি 1 বসাবো না 5 বসাবো। 5 যদি বসাই 5 এর স্কয়ার ইজ লেস দ্যান 5 এর ফ্যাক্টোরিয়াল। 5 এর স্কয়ার মানে 25 ইজ লেস দ্যান 5 এর ফ্যাক্টোরিয়াল মানে 120। এটা সত্য না মিথ্যা? অবশ্যই সত্য। তাহলে লিখে দেবো অতএব p5 সত্য। এরপর আমরা ধরে নেব যে ধরি pm সত্য, অর্থাৎ কি, ওই যে প্রামাণ্য বিষয়টা তার বোথ সাইডে আমি m বসাবো। m স্কয়ার ইজ লেস দ্যান m এর ফ্যাক্টোরিয়াল। এবার যেহেতু অসমীকরণ আছে আমি এই লাইনটা থেকে নিয়ে আসার চেষ্টা করব প্রমাণটা, কি তাই তো? আচ্ছা, এবার লিখছি অতএব m প্লাস 1 তার স্কয়ার, কেননা আমাদের প্রমাণ করতে হবে m প্লাস 1 তার স্কয়ার ইজ লেস দ্যান ফ্যাক্টোরিয়াল m প্লাস 1। আমাদের প্রামাণ্য বিষয়টা লিখে রাখছি যে m প্লাস 1 তার স্কয়ার ইজ লেস দ্যান m প্লাস 1 এর ফ্যাক্টোরিয়াল। তাহলে ওই বাঁ দিকটা লিখেছি আমি। আচ্ছা, এটাকে লিখতেই পারি m স্কয়ার প্লাস 2m প্লাস 1। এখন এই যে m স্কয়ার, এই m স্কয়ার মান তো ফ্যাক্টোরিয়াল m এর চেয়ে ছোট, তাই এটাকে লিখছি ইজ লেস দ্যান m এর ফ্যাক্টোরিয়াল প্লাস যা ছিল ওইগুলো লিখে দিলাম। তাহলে লাইনটাতে কি করেছি বুঝতে পেরেছো? সমান ছিল এটা, কিন্তু এই m স্কয়ারের মানটা তো এর চেয়ে ছোট, তাই এটা লেস দ্যান লিখে দিয়েছি আর ওর পরিবর্তে m এর ফ্যাক্টোরিয়াল লিখে দিয়েছি। এর ফলে কি ঘটলো লক্ষ্য করো, অতএব m প্লাস 1 তার স্কয়ার ইজ লেস দ্যান, আমি এখানে কি করব একটু ধ্যান দিয়ে লক্ষ্য করো, m ইন্টু ফ্যাক্টোরিয়াল m, এটা এক্সট্রা ইনক্লুড করলাম। এই ধরনের টুকরো টাকরা টেকনিক গুলো মাথায় রাখতে হবে। m ইন্টু ফ্যাক্টোরিয়াল m এক্সট্রা ইনক্লুড করলাম, তারপরে যেমন ছিল তেমন রেখে দিলাম। তো এটা যেটা ইনক্লুড করলাম সেটা তো আমাকে অবশ্যই বিয়োগ করতে হবে। তাহলে m ইন্টু ফ্যাক্টোরিয়াল m, এই যে দেখো যেটা এক্সট্রা নিয়েছিলাম সেটা কেটে যাবে। তাহলে বাদবাকি যেমন ছিল তেমনটি আমি রেখে দিলাম। তাহলে ফ্যাক্টোরিয়াল m ছিল লিখেছি, 2m প্লাস 1 ছিল লিখেছি, এইটা আর এটা অটোমেটিক কেটে যাচ্ছে। এখন তোমাদের প্রশ্ন হতে পারে স্যার কেন আপনি এক্সট্রা এটা ইনক্লুড করলেন? তার কারণটা আমরা পরের লাইনে গিয়ে বুঝতে পারবো। লক্ষ্য করো, ইজ লেস দেন, এই দুটো থেকে কি কমন যাবে না, তো m এর ফ্যাক্টোরিয়াল কমন চলে যাবে। m এর ফ্যাক্টোরিয়াল যদি কমন চলে যায়, এখানে পড়ে থাকবে m, এখানে পড়ে থাকবে কত 1, কারণ m এর ফ্যাক্টোরিয়াল কমন নিলে m পড়ে আছে, এখানে 1 পড়ে থাকবে, মাইনাস এইগুলো থেকে মাইনাস কমন যদি নিয়ে নিই তাহলে m ইন্টু ফ্যাক্টোরিয়াল m, এটা মাইনাস হয়ে যাবে 2m, এটা মাইনাস 1। এখন এই জিনিসটা আমি একটু আগে তোমাদের সামনে দেখিয়েছিলাম, আবার শেয়ার করব। m প্লাস 1 তার স্কোয়ার ইজ লেস দেন, এই যে আমরা বলেছিলাম 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 3 ইন্টু 2 ইন্টু 1, আর এইটাকে বলেছিলাম 3 ইন্টু 2 এর ফ্যাক্টোরিয়াল। এখানে সেম জিনিস লক্ষ্য করো, m প্লাস 1 আছে আর তার তুলনায় 1 কম তার ফ্যাক্টোরিয়াল আছে। এই যে 3 আছে তার তুলনায় 1 কম দিয়ে ফ্যাক্টোরিয়াল, তার মানে অ্যাকচুয়ালি বড় সংখ্যাটা ফ্যাক্টোরিয়াল হয়ে গেল। ঠিক একই রকম বড় সংখ্যাটা m প্লাস 1, তার তুলনায় 1 কম করলে m হয়ে যাবে,
তার ফ্যাক্টোরিয়াল, তার মানে অ্যাকচুয়ালি বড় সংখ্যাটার ফ্যাক্টোরিয়াল, m+1 এর ফ্যাক্টোরিয়াল, মাইনাস যেমনটি ছিল লিখে দিলাম। ফাইনালি এবার লক্ষ্য করো, এর কাছে বা এর মানটা এইটা থেকে এটা বাদ দিয়ে যেটা পাবো তার তুলনায় ছোট। আবার বলছি, প্রথম পদ থেকে দ্বিতীয় পদ বাদ দেব, বাদ দিয়ে যেটা বিয়োগফল পাবো তার তুলনায় এটা ছোট। তাহলে আমি কি বলতে পারি না যে m+1 এর স্কোয়ারটা যদি শুধু এটার কথা বলি তার তুলনায় অবশ্যই ছোট হবে। আমি আর একটা উদাহরণ দিচ্ছি তাহলে বোঝা যাবে। এটা মনে করো যে তোমাদের কোনো একটা বন্ধুর কাছে প্রাপ্ত টাকার পরিমাণ, আর এটা হচ্ছে অপর একটা বন্ধুর কাছে প্রাপ্ত টাকার পরিমাণ। তাহলে এটা হচ্ছে তোমার প্রথম বন্ধুর কাছে টাকার পরিমাণ, এটা হচ্ছে দ্বিতীয় বন্ধুর কাছে তোমার টাকার পরিমাণ। তাহলে প্রথম বন্ধুর কাছে যে পরিমাণ টাকা আছে আর দ্বিতীয় বন্ধুর কাছে যে পরিমাণ টাকা আছে, প্রথম বন্ধুর টাকা থেকে দ্বিতীয় বন্ধুর টাকা বাদ দিয়ে যে পরিমাণ টাকাটা হবে সেই পরিমাণ টাকাটার তুলনায়ও তোমার কাছে কম টাকা আছে। অর্থাৎ তোমার কাছে প্রাপ্ত টাকার পরিমাণটা প্রথম বন্ধু আর দ্বিতীয় বন্ধুর টাকা ওদের বিয়োগ করে যেটা পাবো তার তুলনায় কম আছে। তাহলে আমি অবশ্যই বলতে পারি যে তোমার কাছে টাকার পরিমাণটা প্রথম বন্ধুর কাছে যে পরিমাণ টাকা আছে তার তুলনায় অবশ্যই ছোট, অবশ্যই কম হবে। তাই আমরা এটাকে ইগনোর করে এই কথাটা লিখে ফেলেছি। অবশ্যই লিখতে পারি। তোমাদের মনে হচ্ছে নাকি যে স্যার এই টার্মটা কোথায় গেল? এই টার্মটাকে নেগলেক্ট করে, অর্থাৎ দ্বিতীয় বন্ধুটাকে যদি নেগলেক্ট করে দিই, আরো একটা উদাহরণ দিয়েছি যে মনে করো প্রথম বন্ধুর কাছে টাকার পরিমাণটা 100 টাকা আর দ্বিতীয় বন্ধুর কাছে টাকার পরিমাণটা মনে করো 20 টাকা। তাহলে 100 থেকে 20 বাদ দিলে কত হবে না? তো 80 টাকা। তা তোমার কাছে 80 টাকারও কম আছে, মানে প্রথম বন্ধু থেকে দ্বিতীয় বন্ধুর যে টাকার পরিমাণ সেটা বাদ দিয়ে যেটা থাকলো তোমার কাছে সেই পরিমাণেরও কম টাকা আছে। তাহলে তোমার কাছে টাকার পরিমাণটা 100 টাকার তুলনায় নিশ্চয়ই কম আছে। আমি সেটাই কথা লিখেছি যে এটা তার স্কোয়ার ইজ লেস দেন, এই প্রথমটার জাস্ট ফ্যাক্টোরিয়াল লিখে দিয়েছি, এটা আমরা ইগনোর করে গেছি। তার মানেই কিন্তু আমাদের যেটা প্রামাণ্য বিষয় ছিল এই যে লিখে রেখেছিলাম সেটার দিকে যদি ধ্যান রাখি তাহলে প্রমাণটা কিন্তু অলরেডি চলে এসছে। তাহলে এটাই আমাদেরকে প্রমাণ করতে দিয়েছিল। লিখছি অতএব প্রদত্ত বিবৃতিটি n>4 এর জন্য সত্য। মানে ওখানে বলে দিয়েছিল n এর মান 4 এর চাইতে যদি বেশি হয়, আমরা দেখলাম তার জন্য এটা সর্বদাই সত্য হচ্ছে। ব্যাস, আমরা সমীকরণ দিয়ে যেমন প্রমাণ দেখাচ্ছি অসমীকরণ দিয়ে প্রমাণ দেখাচ্ছি, আমরা যেমন সহজ অঙ্কগুলো দেখাচ্ছি আবার জটিল অঙ্কগুলো তোমাদের সামনে তুলে এনে দেখাচ্ছি, যাতে করে সবকিছুর মেলবন্ধন করে আমাদের প্র্যাকটিসটা যদি যথাযথ হয়ে থাকে তাহলে এই চ্যাপ্টার থেকে আর কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। এরপরে নেক্সট আর একটা প্রবলেম দেখিয়ে আজকের আমরা আলোচনা তো বটেই, এই পুরো গাণিতিক আরোহণ তত্ত্ব চ্যাপ্টারটা যেটা লাস্ট দুটো পর্ব থেকে আমরা আলোচনা করে আসছি তার পরিসমাপ্তি করব এবং এর পরবর্তী আলোচনা আমরা সম্পূর্ণ নতুন একটা চ্যাপ্টার তোমাদের সামনে নিয়ে আসবো। কি বলছে লক্ষ্য করো, গাণিতিক আরোহ পদ্ধতির সাহায্যে প্রমাণ করতে বলেছে n এর সকল ধনাত্মক পূর্ণমানের জন্য মডুলাস অফ sin nx ইজ লেস অর ইজ ইকুয়াল টু n ইনটু মড sin x হবে। আমরা আগের মতো এটাকে ধরে নেব pn such that এরকম। আমরা প্রথমত n এর মান 1 বসাচ্ছি, লক্ষ্য করো। তাহলে p1 such that যদি n এর জায়গায় 1 বসাই তাহলে এটা হবে মডুলাস অফ sin x ইজ লেস অর ইজ ইকুয়াল টু 1 যদি বসাই ইনটু মডুলাস অফ sin x। তাহলে এখন তোমরাই বলো দেখি, বাঁ দিকে আছে মডুলাস অফ sin x লেস অর ইজ ইকুয়াল টু 1 দিয়ে গুণ করলে তো ওটাই থাকবে মডুলাস অফ sin x। এই কথাটা সত্য না মিথ্যা? অবশ্যই সত্য। কেন? মড sin x টা মড sin x এর চেয়ে ছোট অথবা সমান, দুটো শর্ত আছে এখানে। মড sin x এর ছোট অথবা সমান। যদি এখানে ইকুয়ালটা না থাকতো তাহলে কিন্তু ভুল হতো, ইকুয়াল থাকার জন্য সেটা কিন্তু ঠিক। তাহলে লিখছি অতএব p1 সত্য। এরপর আমরা ধরে নেব pm সত্য, অর্থাৎ আমরা বোথ সাইডে কি বসাচ্ছি, আচ্ছা আগে লিখে দিই pm such that both side sin mx
ইজ লেস অর ইজ ইকুয়াল টু এম ইন্টু মড সাইন এক্স, এটা আমরা ধরে নিলাম। এরপরে আমরা প্রমাণ করব কি, প্রমাণ করব এন এর জায়গাতে এম প্লাস ওয়ান বসিয়ে সাইন এম প্লাস ওয়ান ইন্টু এক্স, তার আগে লিখছি অতএব পি এম প্লাস ওয়ান। লক্ষ্য করো পি এম প্লাস ওয়ান অর্থাৎ এন এর জায়গায় এম প্লাস ওয়ান বসালাম, তাহলে এন এর জায়গায় যদি এম প্লাস ওয়ান বাম দিকে বসিয়ে দিই সাইন অফ এম প্লাস ওয়ান ইন্টু এক্স। আচ্ছা এটাকে একদম খুব সহজে ক্যালকুলেশন করছি, একটু তাকাও তো দেখি, যে সাইন যদি গুণ করে দিই এম এক্স প্লাস এক্স লিখতে পারবো তো? অবশ্যই পারবো, এখানে জাস্ট গুণ করা হয়েছে আর কোনো কাজ করা হয়নি। তারপরে সাইন এ প্লাস বি এর ফর্মুলা ফেলবো। তোমরা বলো দেখি সাইন এ প্লাস বি এর ফর্মুলাটা কি? অনেকেই জানো আবার অনেকেই জানো না, যারা জানো না তাদের জন্য আমি বলে দিচ্ছি, লক্ষ্য করো সাইন এ মানে এম এক্স, সাইন এ কস বি তার মানে কস এক্স, প্লাস কস এ সাইন বি কস এম এক্স ইন্টু সাইন বি মানে এক্স, অর্থাৎ জাস্ট সাইন অফ এ প্লাস বি এর ফর্মুলাটা ফেলে দিলাম। ফর্মুলাটা কি বললাম? যারা জানো না তারা আবার শুনে নাও। সাইন এ, এ মানে যেটা, এই যেটাকে মনে মনে এ ধরলাম, এটা বি, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। এবার আমরা যেটা লিখবো লক্ষ্য করো, দেয়ারফর পি এম প্লাস ওয়ান এর মানটা আমরা লিখবো। এটা লেখার আগে আমরা রিলেশন ম্যাপিং চ্যাপ্টারে মড দিয়ে একটা ধর্ম শিখেছিলাম, সেই ধর্মটা প্রয়োগ করবো। ধর্মটা কি? যে মডুলাস অফ এক্স প্লাস ওয়াই ইজ লেস অর ইজ ইকুয়াল টু মড এক্স প্লাস মড ওয়াই, এই ধর্মটা আমরা প্রয়োগ করব। এই যে লক্ষ্য করো দিস ইজ এক্স অ্যান্ড দিস ইজ ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই এর সম্মিলিত মডুলাস, এটার ফর্মুলা কি? লেস অর ইজ ইকুয়াল টু মড এক্স প্লাস মড ওয়াই এর সাথে সমান। তাহলে এটাকে লিখবো লেস অর ইজ ইকুয়াল টু মড এক্স মানে সাইন এম এক্স ইন্টু কস এক্স প্লাস মড ওয়াই মানে কস এম এক্স ইন্টু সাইন এক্স, অর্থাৎ ওই ফর্মুলাটা আমি এখানে প্রয়োগ করলাম। তারপরে আবার লিখছি পি অফ এম প্লাস ওয়ান ইজ লেস অর ইজ ইকুয়াল টু, আচ্ছা আরো একটা মডের ধর্ম প্রয়োগ করবো, লক্ষ্য করো মড এক্স ওয়াই, এটা মানে হলো মড এক্স ইন্টু মড ওয়াই, অর্থাৎ দুটি অপেক্ষকের গুণফলের মডিউলাস তাদের আলাদা আলাদা করে মডিউলাসের গুণফলের সাথে সমান। তাহলে এটা এক্স মনে মনে ধরছি, এটা ওয়াই, তাহলে মড এক্স ওয়াই এর মানে হলো মড এক্স মানে সাইন এম এক্স ইন্টু মড ওয়াই মানে কস এক্স। একই রকম জিনিস, এটাকে মনে মনে এক্স, এটাকে মনে মনে যদি ওয়াই ধরি, মড এক্স ওয়াই এর ফর্মুলা মড কস এম এক্স ইন্টু মড সাইন এক্স। আমরা যেহেতু প্রমাণটা সাইন দিয়ে নিয়ে আসবো, তাই যেগুলো কস আছে সেগুলো ভ্যালু বসিয়ে দেবো। আমরা মাধ্যমিকেও শিখেছি কিংবা 11-12 বহু জায়গাতে শিখেছি যে মডুলাস অফ কস থিটা এর ভ্যালু অবশ্যই লেস অর ইজ ইকুয়াল টু 1 হবে। আমরা এটা দেখেছি যে সাইন থিটা এবং কস থিটার সর্বোচ্চ মান 1, সর্বনিম্ন মান কত? না তো -1। আবার বলছি সাইন থিটা ও কস থিটার সর্বোচ্চ মান 1, সর্বনিম্ন মান কত? -1। কিন্তু যদি বলা হয় যে মড সাইন থিটা কিংবা মড কস থিটা এর সর্বোচ্চ মান কত? না তো 1, সর্বনিম্ন মান কত? না তো 0, কারণ মডের ভ্যালু কখনোই নেগেটিভ হতে পারে না। তাই এই প্রসঙ্গটা আমরা খেয়াল রাখবো। তাহলে মডুলাস অফ কস থিটা, কস দিয়ে যতগুলো মড আছে তার পরিবর্তে আমরা লেস অর ইজ ইকুয়াল টু 1 বসাতে পারবো। তাহলে লিখছি অতএব ফাইনালি পি এম প্লাস 1 ইজ লেস অর ইজ ইকুয়াল টু, এখানে মড সাইন এম এক্স আছে লিখে দিলাম, ইন্টু কত? মড কস এক্স এর ভ্যালু লেস অর ইজ ইকুয়াল টু 1 প্লাস আবার মড কস এম এক্স এর ভ্যালু 1 ইন্টু মড সাইন এক্স। এবার লিখছি, লক্ষ্য করো পি এম প্লাস 1 এর ভ্যালুটা যেটা পেয়েছিলাম সেটা কি হলো যে লেস অর ইজ ইকুয়াল টু, এই যে মড সাইন এম এক্স এর মানটা এখানে বের করে রেখেছি, লক্ষ্য করো ধরে নিয়েছিলাম সেটা কি? মড সাইন এম এক্স এর ভ্যালুটা লেস অর ইজ ইকুয়াল টু এম মড সাইন এক্স। তাহলে লিখছি লেস অর ইজ ইকুয়াল টু এম মড সাইন এক্স, এটা লিখলাম, প্লাস মড সাইন এক্স সেটা লিখে ফেললাম।
তাহলে কি করলাম, মড সাইন mx এর যে ফর্মুলা আমরা ধরে রেখেছিলাম সেই মানটা বসালাম, আর দ্বিতীয় যেটা ছিল সেটা তো সেম টু সেম রেখেই দিলাম। তার ফলে কি ঘটলো, অতএব pm+1 ইজ লেস অর ইজ ইকুয়াল টু, দু জায়গা থেকে যদি মড সাইন এক্স কমা নিই, এই যে মড সাইন এক্স কমা নিলাম, তাহলে প্রথমটাতে কি পড়ে থাকবে না তো এম, দ্বিতীয়টাতে কত পড়ে থাকবে m+1। আমরা কিন্তু প্রকৃতপক্ষে এটাই প্রমাণ করতে চাইছিলাম যে বাঁ দিক তো ছিল মড সাইন m+1 ইন্টু এক্স, অর্থাৎ n এর জায়গায় m+1 বসানো হয়েছিল। তাহলে ডান দিকেও যেখানে n আছে সেই n এর জায়গাতে m+1 বসবে, সেটাই তো বসেছে। আশা করি বুঝতে পেরেছো যে পুরো বিবৃতিটা তাহলে n = n+1 এর জন্য যখন সত্য হয়ে গেছে, তাহলে সমস্ত স্বাভাবিক সংখ্যার জন্য সত্য বলতে পারবো। দেখছি, অতএব প্রদত্ত বিবৃতিটি স্মল n বিলংস টু ক্যাপিটাল N এর সব মানে সত্য, সব মানে, ব্যাস। তাহলে গাণিতিক আরোহণ তত্ত্ব রিলেটেড যত ইনফরমেশন দেওয়ার আগে সেগুলো দেওয়ার চেষ্টা করেছি, তারপরে গাণিতিক আরোহণ তত্ত্ব চ্যাপ্টারে যত ডিফারেন্ট টাইপের, কঠিন টাইপের, অত্যন্ত ইম্পর্টেন্ট টাইপের অঙ্ক আছে সবগুলো দেখিয়েছি। সেই সমীকরণ দিয়ে দেখিয়েছি, অসমীকরণ দিয়ে দেখিয়েছি, বিভাজ্য দিয়ে দেখিয়েছি, অর্থাৎ সব রকম ক্যাটাগরি প্রবলেম আমি মেনটেন করার চেষ্টা করেছি। তোমরা প্রথমত ধৈর্য সহকারে আগে আমার ভিডিওগুলো দেখো, কোথায় কোন টেকনিক প্রয়োগ করেছি সেটা মাথার মধ্যে নক করে রাখো, তারপরে তোমরা নিজে নিয়ে করতে শুরু করো। করতে করতে যদি আটকে যাও, তাহলে আবার ওই জায়গাটা দেখে নিয়ে তোমরা বারবার প্র্যাকটিস করতে থাকো, যতক্ষণ না পর্যন্ত তোমার বিষয়টা ক্লিয়ার হয়। তাহলে আশা করি এই গাণিতিক আরোহণ তত্ত্ব চ্যাপ্টারটা তোমাদের কাছে সহজ বলে প্রতিভাত হবে, এবং তোমাদের কাছে যদি এই চ্যাপ্টার সাবলীল হয়ে যায়, তবেই আমি আমার প্রচেষ্টা, আমি আমার শ্রম সার্থক হয়েছে বলে মনে করব। তবে আজকে এই অঙ্কটার মধ্য দিয়ে আমরা পুরো গাণিতিক আরোহণ তত্ত্ব চ্যাপ্টারটাকে কমপ্লিট করে দিলাম। এর পরবর্তী পর্বে আমরা দ্বিপদ উপপদ্য এই চ্যাপ্টারটা তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। আজকে এতটুকুই, সুস্থ থেকো, ভালো থেকো। এই ধরনের এডুকেশনাল ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, নলেজ ওর্থ শেয়ারিং।